রাজনীতির দীর্ঘ পথ পাড়ি দিয়ে দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করায় রাজনীতিক সরকারি চাকরি, স্থানীয় রাজনীতি ও জাতীয় রাজনীতির নানা ধাপ পেরিয়ে হয়েছেন বিএনপির মহাসচিব। সংসদ সদস্য, প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পর এবার দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে তার অভিষেক। মধুর ক্যান্টিন থেকে বঙ্গভবন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই দীর্ঘ পথ চলার খবর জানাচ্ছেন মফিউর রহমান। ছাত্র রাজনীতি দিয়ে পথ চলা শুরু, এরপর শিক্ষকতা, সরকারি চাকরি, স্থানীয় ও জাতীয় রাজনীতি। দীর্ঘ এই পথ পেরিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 1948 সালের 26শে জানুয়ারি ঠাকুরগাঁওয়ে জন্ম তার। রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা। বাবা মির্জা রুহুল আমিন ছিলেন আইনজীবী, রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী। চাচা মির্জা গোলাম হাফিজ ছিলেন জাতীয় সংসদের স্পিকার ও সরকারের মন্ত্রী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের ছাত্র থাকতেই রাজনীতির সঙ্গে যুক্ত হন মির্জা ফখরুল। 60-এর দশকের শেষ দিকে ছাত্র ইউনিয়নের রাজনীতিতে সক্রিয় ছিলেন তিনি। 1969-এর গণ অভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের নেতৃত্বেও ছিলেন ফখরুল। 1971 সালে মুক্তিযুদ্ধে অংশ নেন তিনি। 1972 সালে ঢাকা কলেজে অর্থনীতির প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু। পরবর্তীতে সরকারি চাকরিতে যোগ দিয়ে প্রশাসনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। পরে ফিরে আসেন সক্রিয় রাজনীতিতে। সরকারে আসছেন দেখে কাউকে গরম দেখাবেন, কারো কাছ থেকে টাকা নিয়ে নেবেন জোর করে, এই কাজগুলো যেন কেউ না করে। 1988 সালে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন মির্জা ফখরুল। এর মধ্য দিয়েই বিএনপির রাজনীতিতে যুক্ত হওয়া। 1992 সালে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পান তিনি। কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থানীয় রাজনীতি থেকে ধীরে ধীরে উঠে আসেন জাতীয় রাজনীতির কেন্দ্রীয় মঞ্চে। 2001 সালের জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন ফখরুল। বিএনপি সরকারের সময় কৃষি প্রতিমন্ত্রী এবং পরে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। 2009 সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং 2011 সালে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পান তিনি। 2016 সালে আনুষ্ঠানিকভাবে বিএনপির মহাসচিব নির্বাচিত হন। এরপর প্রায় 1 দশক দলের অন্যতম প্রধানমুখ হিসেবে রাজপথের আন্দোলনে ভূমিকা রাখেন এই ত্যাগী নেতা। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া, আসুন আমরা সেই চেষ্টাটা করি। বিরোধী রাজনীতির কারণে একাধিকবার মামলা, গ্রেপ্তার ও কারাবাসী হন মির্জা ফখরুল। পরবর্তীতে রাজনৈতিক পট পরিবর্তনের মধ্য দিয়ে আবারও সংসদে ফেরেন তিনি। দায়িত্ব নেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের। আর এবার রাজনীতির সে দীর্ঘ পথ চলার নতুন ঠিকানা বঙ্গভবন। ঠাকুরগাঁও থেকে বঙ্গভবন। দীর্ঘ রাজনৈতিক অভিযাত্রায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নতুন অধ্যায় এখন মহামান্য রাষ্ট্রপতি হিসেবে। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। দর্শক, রাষ্ট্রপতি নির্বাচন বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি মোহনা টেলিভিশনের বার্তা প্রধান রাশেদুল হককে। রাশেদুল হক, স্টুডিওতে আপনাকে স্বাগত। আজ দীর্ঘ 35 বছর পর রাষ্ট্রপতি নির্বাচন হলো এবং পুরো দেশই এই ফলাফলের অপেক্ষায় ছিল, যেটি কিছুক্ষণ আগে প্রকাশ পেয়েছে। আর আপনি নির্বাচন পর্যবেক্ষণ করেছেন, তো সেখানে পরিস্থিতি আপনি কেমন দেখেছিলেন, সে বিষয়ে আপনার মূল্যায়ন কি? ধন্যবাদ আমাদের মোহনা টিভির যারা দর্শক আছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রথমে নবনির্বাচিত রাষ্ট্রপতি বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন মোহনা টিভির পক্ষ থেকে। একই সাথে যারা আজকে এত সুন্দর করে একটা নির্বাচন, উৎসবমুখর পরিবেশে একটা নির্বাচন অনুষ্ঠিত করছে, সেই নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আজকে যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচন দেখতে আমি জাতীয় সংসদের সাংবাদিক গ্যালারিতে অবস্থান নিয়েছিলাম। আজকে দুপুরে শুরুতেই আইনমন্ত্রী এবং সমাজ কল্যাণ মন্ত্রী সংসদে যান, তারপর নির্বাচন কমিশনের সচিব, উনি দেখলাম যে সব কিভাবে প্রস্তুতি নিচ্ছে, সেই সর্বশেষ প্রস্তুতি উনি নিচ্ছিলেন। তারপর প্রধানমন্ত্রী ঢুকলেন, আরেকটু পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢুকলেন। আনুষ্ঠানিকভাবে দুপুর 2টায় ভোট অনুষ্ঠিত হয়েছে। সেখানে প্রথম ভোট দিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ এবং তার পরপর ভোট দিলেন আমাদের ভারপ্রাপ্ত স্পিকার যিনি ব্যারিস্টার কায়সার কামাল। তারপর প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব ভোট দিলেন। তারপর আপনার একই সাথে ভোট দিলেন ওনার সাথে বিএনপির প্রার্থী যিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারপর
বিরোধী নেতা ডাক্তার শফিকুর রহমান ওনার দলবল নিয়েও ভোট দিলেন। একটা উৎসব মুখর পরিবেশে আমরা আজকের এই ভোটটি দেখলাম। দীর্ঘ ৩৫ বছর পর আপনি যেটা বললেন যে ৩৫ বছর ধরে, এর আগে 1991 সালে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিল, দীর্ঘ ৩৫ বছর পর আজকে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সবচেয়ে বড় যে বিষয়টা হলো, এখানে বিরোধী দল অংশগ্রহণ করেছিল এবং সরকার এবং বিরোধী দলের সংসদ সদস্যদের মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আমি দেখেছি ভিতরে, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে যে একটা গণতান্ত্রিক পরিবেশ, একটা সুন্দর পরিবেশে এমন একটা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আপনারা দেখবেন রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি কিন্তু বিরোধী দলের প্রতিটি সদস্য, মানে প্রথম সারির প্রতিটি সদস্যের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন, বিরোধী দলীয় নেতার সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। এবং আমরা কি দেখলাম যে ভোটের ফলাফল ঘোষণার পর সবাই মিলে, মানে মহাসচিব, বিএনপি সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে নবনির্বাচিত রাষ্ট্রপতি, ওনাকে শুভেচ্ছা জানিয়েছেন। এবং সেটা সরকারি দলের সকল সদস্যরা, বিরোধী দলের সকল সদস্যরা। তার আগে আপনি দেখবেন যে যিনি বিরোধী দলের প্রার্থী ছিলেন 11 দলের, উনি সংবাদ সম্মেলন করে আগাম শুভেচ্ছা জানিয়েছেন যে মির্জা ফখরুলকে। স্বাভাবিক যে প্রক্রিয়াটা ছিল ভোটের, যেহেতু এটা ওপেন ভোট, এখানে 70 অনুচ্ছেদ যেহেতু কার্যকর, সেই কারণে যারা ভোট দেবেন তারা মানে নিজ প্রার্থীর বাইরে ভোট দেওয়ার কোনো বিধান নাই এই বর্তমান সংবিধানে। সেই অনুযায়ী আগেই আন্দাজ করতে পারছে, আমরাও পারছি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হচ্ছেন। এখন আনুষ্ঠানিকভাবে সেটা নির্বাচিত হয়েছেন এবং আমি প্রত্যাশা করি বাংলাদেশের জনগণের প্রত্যাশা তিনি পূরণ করতে পারবেন। কারণ ওনার দীর্ঘ রাজনৈতিক যে জীবন, কেরিয়ার অত্যন্ত সুন্দর, এবং ওনার জীবনটা শুধুমাত্র যে এইভাবে গেছে, 11 বার কারাবরণ করেছেন উনি, তারপরে নানান চড়াই উতরাই সংগ্রাম এর মধ্য দিয়ে উনি আজকে মন্ত্রিত্ব থেকে রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলেন আর কি। তার আগে উনি প্রথম জীবনে কলেজের শিক্ষক ছিলেন, তারপর পৌরসভার চেয়ারম্যান, তারপর এমপি, মন্ত্রী, এখন রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলেন আর কি। তো আমরা মানে মোহনা টিভির পক্ষ থেকে, মোহনা টেলিভিশনের দর্শক শ্রোতা যারা আছেন তাদের পক্ষ থেকে আবারও মহামান্য রাষ্ট্রপতি, নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। তাহলে দীর্ঘ ৩৫ বছর পর নির্বাচন অনুষ্ঠিত হলো, আমরা সুষ্ঠু একটি নির্বাচন পেয়েছি, সেই আশা আমরা রাখতেই পারি। রাশেদুল হক, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত ছিলেন মোহনা টেলিভিশনের বার্তা প্রধান রাশেদুল হক। সংবিধান অনুযায়ী নির্ধারিত নিয়মে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, নিয়ে বিরোধী দলের অভিযোগের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। আর স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদ সদস্যরা নিজ দলের সিদ্ধান্ত অনুযায়ী ভোট দিতে পেরেছেন। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট শুরুর আগে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন নাজমুল ইসলাম। জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট শুরু হয় দুপুর 2টায়। নির্ধারিত সময়ের বেশ আগেই সংসদ কক্ষে প্রবেশ করেন এমপিরা। বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, সংস্কার প্রস্তাবনার আলোকে রাষ্ট্রপতি নির্বাচনের প্রত্যাশা ছিল বিরোধী শিবিরের, কিন্তু সেটা হয়নি। 70 অনুচ্ছেদ সংস্কার হবে, এটাও কিন্তু সকলের প্রত্যাশা ছিল, ঐক্যমত ছিল। বিরোধী দল যে গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল এবং আমরা একটা প্রতিযোগিতামূলক গণতন্ত্র চাই, এই বার্তাটা দেওয়ার জন্যই আমরা মূলত এই নির্বাচনে অংশগ্রহণ করি। সংসদ ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ও ভোট গ্রহণ আইনি প্রক্রিয়ায় হয়েছে। এ নিয়ে বিরোধী দলের অভিযোগের সুযোগ নেই। 5টার পরে আমরা তখনই সকলের উপস্থিতিতে যারা থাকবেন তাদের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করা হবে এবং ফলাফল ঘোষণা করার পর বেসরকারি ফলাফল, তারপর আজকে যাতে প্রজ্ঞাপনা তার ব্যবস্থা করা হবে। ভোট কক্ষে প্রবেশের আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিরোধী জোটের অন্য সদস্যরাও। সংবিধানে যেভাবে ভোট হওয়ার কথা সেভাবেই হবে, নতুন করে কোনো নিয়ম করার কোনো সুযোগ নাই। 70 অনুচ্ছেদের বাধ্যবাধকতার কারণেই অনেকেই আছে যারা স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে পারবেন। সংবিধান সংশোধন না হওয়ায় সংসদ সদস্যরা নিজ দলের সিদ্ধান্তে ভোট দিয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এখন তো সংবিধান সংশোধন হয়নি, সুতরাং আমাদের মতে যা আছে সেই মতে এই ভোটটা হবে এবং এখানে সংসদ সদস্যরা যে যে দলের পক্ষ থেকে নির্বাচিত হয়েছে তারা সেই দলের যে অনুসারে সিদ্ধান্ত অনুসারে।
সংবিধান সংশোধন সংক্রান্ত কমিটিতে বিরোধী দল এখনও যোগদান করেনি বলেও জানান মন্ত্রী। ভবিষ্যতে যে সংবিধানের সংশোধনী আসবে সত্যের দ্বারা এও পরিবর্তন আসবে। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। বর্তমানে স্পিকারের দায়িত্বে থাকা ব্যারিস্টার কায়সার কামালি নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন। রাষ্ট্রপতি শপথ পরিচালনা সংক্রান্ত সাংবিধানিক বিধান ও প্রক্রিয়া নিয়ে সুনির্দিষ্ট মতামতের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আইন মন্ত্রণালয়ে ফাইল পাঠানো হয়েছিল। যাচাই বাছাই শেষে এমন মতামত দিয়ে আইন মন্ত্রণালয় জানায়, বর্তমানে স্পিকারের দায়িত্বে থাকা ব্যক্তি রাষ্ট্রপতির শপথ পড়ানোর জন্য যথাযথ কর্তৃপক্ষ। বর্তমান স্পিকার হাফিজউদ্দিন আহমদ সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করায় স্পিকারের যাবতীয় দায়িত্ব ডেপুটি স্পিকার পালন করছেন। বাংলাদেশ সুখী সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি নির্বাচনে ভোটের আগে টেলিফোনে এমন প্রত্যাশা জানান ত্রয়োদশ জাতীয় সংসদে 2/3 সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে সরকার গঠন করা বিএনপি দলীয় এই প্রার্থী। ফলে ভোটের পর তিনি বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার স্বপ্নের মতো একটি বাংলাদেশের প্রত্যাশা জানান। 11 দলীয় ঐক্য জোটের পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা জানিয়েছেন জোটের প্রার্থী কর্নেল অলি আহমদ। রাজধানীর মহাখালীতে নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি একথা বলেন। দলমতের ঊর্ধ্বে থেকে সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি। বলেন, এই নির্বাচনে গণতন্ত্র নিয়ন্ত্রিত কোনো সংসদ সদস্য দলের বাইরে ভোট দিতে পারবে না। সুশাসন এবং জবাবদিহিতা নিশ্চিত করা না হলে দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে না বলেও জানান অলি আহমদ। জানান, বিএনপি বলেছিল ক্ষমতায় আসলে সংবিধানের ৭০ অনুচ্ছেদ তুলে দেয়া হবে, কিন্তু তারা সেটা করেনি। ওনাকে আমি আমার পক্ষ থেকে, এলডিপির পক্ষ থেকে, 11 দলীয় ঐক্য জোটের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি আশা করব জনগণ যেটা আশা করছে তার একজন রাষ্ট্রপতির কাছ থেকে তার কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের আশা প্রতিফলন করবে। বিএনপি প্রায় ৩-৪ বছর আগে তাদের ৩১ দফায় ৭ দফায় বলেছিল ক্ষমতা আসলে ৭০ অনুচ্ছেদ উঠাই দেওয়া হবে। রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিকতা শেষ করার মধ্য দিয়ে দেশের নতুন দিগন্তের উন্মোচন হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে রাজধানী চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এ সময় মন্ত্রী বলেন, বিগত সরকার একদলীয় শাসন ব্যবস্থা ও জোর করে ক্ষমতা দখল সহ নানা কর্মকাণ্ডের মাধ্যমে গণতন্ত্র ও সংবিধানের ধারাকে ব্যাহত করেছে। তবে ২০২৪ সালে হাজারো শহীদের রক্তের বিনিময়ে দেশ আবারও সংবিধান, গণতন্ত্র, সংসদীয় সংস্কৃতির চর্চায় ফিরেছে। সব দলে স্বাক্ষরিত জুলাই সনদ বর্তমান সরকার বাস্তবায়ন করে ছাড়বে বলেও জানান মন্ত্রী। রাষ্ট্রপতি নির্বাচনের যে আনুষ্ঠানিকতা আমরা শেষ করতে যাচ্ছি, এর মধ্য দিয়ে এক নতুন দিগন্তের উন্মোচন করতে পারবো। একদলীয় শাসন ব্যবস্থা থেকে শুরু করে জোর করে ক্ষমতা হরণ থেকে শুরু করে নানান রকম ভাবে গণতন্ত্রের ধারা এবং সংবিধানের ধারাকে ব্যাহত করা হয়েছে। আবারও ২০২৪-এ হাজার শহীদের রক্তের বিনিময়ে আমরা আমাদের সংবিধান, গণতন্ত্র এবং সংসদীয় সংস্কৃতির চর্চার মধ্যে প্রবেশ করতে পেরেছি। রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালান সহ নানা ধরনের অপকর্মে জড়িত বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বৃহস্পতিবার মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজের ক্যাপস্টোন কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ সময় অর্থনীতির ওপর রোহিঙ্গারা বড় ধরনের চাপ তৈরি করছে বলেও মন্তব্য করেন সেনাপ্রধান। ৩ সপ্তাহব্যাপী ক্যাপস্টোন কোর্সে অংশগ্রহণকারী ফেলোদের মধ্যে সনদপত্র বিতরণ করেন সেনাপ্রধান। জামালপুরের মাদারগঞ্জে চাচা ও ভাতিজাকে হত্যার দায়ে 7 জনকে মৃত্যুদণ্ড ও 7 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া মৃত্যুদণ্ড প্রাপ্তদের 50,000 করে এবং যাবজ্জীবন প্রাপ্তদের 20,000 টাকা করে জরিমানা করা হয়। দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ নিজাম উদ্দিন এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত সকল আসামি এবং বাদী পক্ষ জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার আদার ভিটা ইউনিয়নের বাসিন্দা। বাদীর পুত্র স্বপন এবং বাদীর ভাই মোহর আলীকে ওনারা একটা ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বাড়ি থেকে অপহরণ করে নিয়ে গিয়ে পরবর্তীতে হত্যা করেছে। রাষ্ট্রপক্ষ আমরা 18 জন সাক্ষী উপস্থাপনা করি। এই মামলা প্রমাণিত করতে আমরা রাষ্ট্রপক্ষ সমর্থন হয়েছি বিধায় আদালত 7 জন আসামিকে
মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন এবং 7 জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন। ফেনীর সোনাগাজীর আলোচিত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষ হয়েছে। এ নিয়ে রায়ের জন্য আগামী সোমবার দিন ধার্য করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে রায়ের জন্য এই দিন ধার্য করেন। অগ্রাধিকার ভিত্তিতে গঠিত বেঞ্চে চাঞ্চল্যকর এই হত্যা মামলার শুনানি শুরু হয় গেল 28 জুলাই। নুসরাত হত্যা মামলায় 2019 সালের 24 অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল রায় দেন। রায়ে বরখাস্ত হওয়া অধ্যক্ষ সিরাজউদ্দৌলা সহ 16 জনের মৃত্যুদণ্ড হয়। রাজধানীর ক্রাউন প্লাজার সামনে ডিএল ফিলিং স্টেশনের 1,21,00,000 টাকা ডাকাতির ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে র্যাব। সকালে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে তথ্য জানান বাহিনীর মিডিয়া শাখার পরিচালক MZM ইন্তেখাব চৌধুরী। তিনি বলেন, আসামিদের কাছ থেকে এখন পর্যন্ত 48 লাখ টাকা উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, এ ঘটনায় 3টি বাইকে মোট 9 জন ডাকাতির সঙ্গে জড়িত। এর আগে এই মামলায় 5 জনকে গ্রেপ্তার করেছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিরা 2.5 মাসের আগে মতিঝিলে 17 লাখ টাকা সমমূল্যের ডলার ডাকাতির সঙ্গে জড়িত বলেও জানান তিনি। পূর্বের দুটি মামলার অধিযাচনের ভিত্তিমূলে পরিকল্পনাকারী হাকিম ডাকাতকে 16 আগস্ট 2026 তারিখ দিবাগত রাত্রে গ্রেফতার করে র্যাব। তার বাসা থেকে 3টি বিদেশি পিস্তল, 3টি ম্যাগাজিন, 2 রাউন্ড গুলি, পুলিশের ব্যবহৃত 2টি হ্যান্ডকাপ এবং একটি ওয়্যারলেস সেট উদ্ধার করে র্যাব। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাঙামাটির কাপ্তাই এলাকা থেকে র্যাবের একটি বিশেষ আভিযানিক দল ডাকাত জলিলকে গ্রেফতার করতে সক্ষম হয়। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানকে সহায়তাকারী যে কোনো দেশকে ভয়াবহ অর্থনৈতিক পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে সবচেয়ে কঠোর অর্থনৈতিক ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দেন তিনি। তেহরানকে আরও কঠোর অর্থনৈতিক চাপে ফেলতে নতুন পদক্ষেপের পথে এগোচ্ছে ওয়াশিংটন। জবাবে ট্রাম্প বাড়াবাড়ি করলে সরাসরি ইউরোপে হামলার পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরান। আরও জানাচ্ছেন রুমানা রুমা। ইরানের বিরুদ্ধে পূর্ণাঙ্গ অর্থনৈতিক যুদ্ধ ঘোষণার মাধ্যমে নতুন উত্তেজনা তৈরি করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, তেহরানকে কোনো ধরনের সহায়তা দিলে সংশ্লিষ্ট দেশগুলোকে বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির মুখে পড়তে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি। 5 মাসেরও বেশি সময় ধরে চলা সংঘাত বন্ধে সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হওয়ায় তেহরানকে নজিরবিহীন অর্থনৈতিক চাপে ফেলার হুঁশিয়ারি দেন তিনি। ট্রাম্প বলেন, চুক্তিতে পৌঁছানোর সুযোগ থাকা সত্ত্বেও ইরান তা কাজে লাগাতে ব্যর্থ হয়েছে। এর ফলে দেশটি এখন কঠোর অর্থনৈতিক চাপ ও আন্তর্জাতিকভাবে একঘরে হওয়ার পরিস্থিতির মুখে পড়তে পারে। আর ইরানের সঙ্গে ব্যবসা বাণিজ্য করা দেশগুলোকেও সতর্ক করেছেন ট্রাম্প। তিনি বলেন, তেহরানকে আর্থিক, বাণিজ্যিক ও কূটনৈতিক সুবিধা দেয়া হলে সংশ্লিষ্ট দেশগুলোকেও পরিণতি ভোগ করতে হবে। এ সময় তেল চোরাচালান, অর্থ স্থানান্তর, নিবন্ধিত জাহাজ ব্যবহার এবং ভুয়া কোম্পানির মাধ্যমে ব্যবসার কার্যক্রম বন্ধের নির্দেশ দেন তিনি। এই পদক্ষেপকে অর্থনৈতিক ডি-ডে হিসেবে উল্লেখ করে মিত্র দেশগুলোর প্রতি ইরানকে বিচ্ছিন্ন করার আহ্বান জানান ট্রাম্প। বিশ্লেষকদের ধারণা, যুক্তরাষ্ট্র এবার ইরানের সঙ্গে বাণিজ্য করা চীন, তুরস্ক ও ইরাকের ওপর দ্বিতীয় ধাপের নিষেধাজ্ঞা দিতে পারে। তবে চীনের ক্ষেত্রে এমন পদক্ষেপ নেওয়া যুক্তরাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ বেইজিং এরই মধ্যে মার্কিন নিষেধাজ্ঞার চাপে নতি স্বীকার না করার ইঙ্গিত দিয়েছে। জবাবে তেহরান বলছে, ট্রাম্প যুদ্ধ আরও জোরদার করলে ইউরোপে অবস্থিত মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাবে ইরান। আন্তর্জাতিক গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। যুক্তরাষ্ট্র মাত্রা ছাড়িয়ে গেলে ইরান মধ্যপ্রাচ্যের আঞ্চলিক সীমানা পেরিয়ে যে কোনো মূল্যে আত্মরক্ষা করবে এবং ইউরোপে আঘাত হানবে বলেও হুঁশিয়ারি দিয়েছে ইরান। রুমানা রুমা, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। দেশে 23তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজই গেজেট প্রকাশ, বঙ্গভবনে কাল শপথ।
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিরোধী দলের অভিযোগের সুযোগ নেই জানালেন চিফ হুইপ। সংস্কার প্রস্তাব অনুযায়ী না হওয়ায় নাহিদের ক্ষোভ। সুখী সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলের, শুভেচ্ছা জানালেন 11 দলীয় জোট প্রার্থী কর্নেল অলি। এবং জামালপুরে চাচা ভাতিজাকে হত্যার দায় 7 জনের মৃত্যুদণ্ড। ফেনী নুসরাত হত্যা মামলার রায় আগামী সোমবার। এই ছিল মোহনা সংবাদের পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।